পৃষ্ঠা 247, প্রশ্ন সংখ্যা 20। হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র কাকে পরাজিত করে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সুভাষচন্দ্র গান্ধীজির সমর্থিত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 21, কেন সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন? গান্ধীজির সমর্থিত কংগ্রেসের গোষ্ঠীর অসহযোগিতার কারণে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন। 22, কোন উদ্দেশ্যে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন? জাতীয় আন্দোলনকে গতিশীল ও সংগ্রামমুখী করে তুলতে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন 1939 তেসরা মে। 23, সুভাষচন্দ্র কিভাবে ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন? 1941 খ্রিস্টাব্দের শেষার্ধে সুভাষচন্দ্র বার্লিনে গিরিজা মুখার্জি, এম.আর. ব্যাস, এস.সি.এন. নাম্বিয়ার সহ 20 জন ভারতীয়কে নিয়ে গঠন করেন ফ্রি ইন্ডিয়া সেন্টার। 24, ফ্রি ইন্ডিয়া সেন্টারের মুখপত্রটির নাম কি? ফ্রি ইন্ডিয়া সেন্টারের মুখপত্রটির নাম হলো ইংরেজি ও হিন্দি দ্বিভাষিক পত্রিকা আজাদ হিন্দ। 25, কোথায় সুভাষচন্দ্র নেতাজি শিরোপায় ভূষিত হন? জার্মানির বার্লিনে সুভাষচন্দ্র নেতাজি শিরোপায় ভূষিত হন। 26, কাদের নিয়ে সুভাষচন্দ্র জার্মানিতে ইন্ডিয়ান লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়া আর্মি নামে এক সেনাদল গঠন করেন? জার্মানির হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে সুভাষচন্দ্র ইন্ডিয়ান লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়া আর্মি নামে এক সেনাদল গঠন করেন। 27, জাপানের কাছ থেকে সুভাষচন্দ্র কি প্রতিশ্রুতি পান? জাপানের আইনসভার ডায়েটে সুভাষচন্দ্রের উপস্থিতিতে জাপানি প্রধানমন্ত্রী তোজো ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য জাপানের তরফে সুভাষচন্দ্রকে নিঃশর্ত সাহায্যের প্রতিশ্রুতি দেন। 28, কিভাবে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কত্ব গ্রহণ করেন? সিঙ্গাপুরে রাসবিহারী বসু 1943-এ সুভাষচন্দ্রের হাতে তা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘের দায়িত্বভার অর্পণ করেন। পরে নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজে সর্বাধিনায়কত্ব গ্রহণ করেন। 29, নেতাজি কোন কোন দ্বীপের নাম দেন শহীদ ও স্বরাজ দ্বীপ? জাপান নবগঠিত আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় এবং নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অধিকার সমর্পণ করলে তিনি ওই দুটি নাম করেন শহীদ ও স্বরাজ। 30, আজাদ হিন্দ ফৌজে 5টি ব্রিগেডের নাম লেখো। আজাদ হিন্দ ফৌজে 5টি ব্রিগেডের নাম ছিল গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, সুভাষ ব্রিগেড, ঝাঁসির রানী ব্রিগেড, নেহেরু ব্রিগেড। 31, সুভাষচন্দ্র কিভাবে জার্মানি থেকে জাপানে এসে পৌঁছন? সুভাষচন্দ্র দুঃসাহসিক সাবমেরিন অভিযান চালিয়ে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে জার্মানির টোকিওতে এসে পৌঁছন 1943-এ 13 জুন। 32, আজাদ হিন্দ বাহিনী ভারতের কোথায় জাতীয় পতাকা উত্তোলন করে? কোহিমা পর্যন্ত এসে আজাদ হিন্দ বাহিনী ভারতের মাটিতে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে 1945-এ 19শে মার্চ। 33, কেন আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন? জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে 1945-এর আগস্টে জাপানিদের দ্বারা অস্ত্র ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেলে আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন। 34, দিল্লির লালকেল্লায় বন্দী আজাদ হিন্দ সেনাদের পক্ষে কংগ্রেসের কোন আইন বিশেষজ্ঞরা কৌশলী হিসেবে সওয়াল করেন? আজাদ হিন্দ সেনাদের পক্ষে সওয়াল করতে কৌশলী হিসেবে এগিয়ে আসেন ভুলাভাই দেশাই, জওহরলাল নেহেরু, অরুণা আসফ আলী, তেজ বাহাদুর সপ্রু, কৈলাসনাথ কাটজু প্রমুখের মতো কংগ্রেসের প্রথম সারির আইন বিশেষজ্ঞ। 35, কংগ্রেস ছাড়া আর কোন কোন রাজনৈতিক দল আজাদ হিন্দ সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন? কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আরএসএস, আকালি দল, শিখ লীগ, কমিউনিস্ট পার্টি প্রভৃতি সমস্ত রাজনৈতিক দল মতপার্থক্য ভুলে আজাদ হিন্দ সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। 36, আজাদ হিন্দ সেনাদের বিচারকে কেন্দ্র করে কলকাতা কিরূপ ছাত্র আন্দোলন গড়ে ওঠে? 21শে নভেম্বর 1945 খ্রিস্টাব্দে প্রাদেশিক ছাত্র কংগ্রেস, ছাত্র ব্লক, ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন, কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠনের সদস্যরা এবং ইসলামিয়া কলেজ বর্তমানে মৌলানা আজাদ কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মিছিল বের করে। 37, রশিদ আলী দিবস কি? আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রতিক্রিয়া হিসেবে 11 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 তারিখে সাধারণ ধর্মঘট ঘটে, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। 38, কোথায় প্রথম নৌবিদ্রোহের সূচনা ঘটে? 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বোম্বাইয়ের 12টি জাহাজে এবং করাচির হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহের সূচনা ঘটে। 39, যুদ্ধবন্দী আইএনএ কোন 3 সেনাপতিকে বিচারের জন্য দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয়? যুদ্ধবন্দী আইএনএ 3 সেনাপতি গুরুদয়াল সিং ধিলান, প্রেম সাইগাল, শাহনাজ খানকে বিচারের জন্য দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয়। পৃষ্ঠা 248-49, নৌসেনা বাহিনী কোন 2 বিভাগে বিভাজিত ছিল? নৌসেনা
বাহিনী দুই বিভাগে বিভাজিত ছিল, যথা এক ইংরেজ শ্বেতাঙ্গ সম্প্রদায়, ব্রিটিশ আদার র্যাঙ্কস BOR, দুই ভারতীয় নৌ কর্মচারীরা, ইন্ডিয়ান আদার র্যাঙ্কস IOR। 41 কার নির্দেশে নৌবিদ্রোহীরা আত্মসমর্পণ করে? সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে 23শে ফেব্রুয়ারি। বিদ্রোহীরা ঘোষণা করে, আমরা আত্মসমর্পণ করছি ব্রিটিশের কাছে নয়, ভারতের কাছে। 42 নৌবিদ্রোহ অন্যতম প্রধান গুরুত্ব কী ছিল? নৌবিদ্রোহের জন্য ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তর অর্থাৎ ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল এবং তড়িঘড়ি তার ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল। 43 ওয়াভেল পরিকল্পনা কি? বড়লাট ওয়াভেল 1945 খ্রিস্টাব্দে 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি সূত্র উপস্থাপন করেন, সেটি ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত। 44 ওয়াভেল তার পরিকল্পনায় কি সুপারিশ করেন? ওয়াভেল তার পরিকল্পনায় ভারতীয়দের হাতে অধিকতর ক্ষমতা এবং দায়িত্ব অর্পণ করে কেন্দ্রীয় শাসন পরিষদ পুনর্গঠনের সুপারিশ করেন। 45 সিমলা বৈঠকে মূল আলোচ্য বিষয় দুটি কী ছিল? সিমলা বৈঠকে মূল আলোচ্য বিষয় দুটির মধ্যে প্রথমটি ছিল বড়লাটের কাউন্সিল বা শাসন পরিষদ যে সমস্ত নীতির ভিত্তিতে কাজ করবে সেগুলি ঠিক করা। দ্বিতীয়টি ছিল কাউন্সিল কীভাবে গঠিত হবে বা এই কাউন্সিলের দ্বারা সদস্য হবেন কারা তা ঠিক করা। 46 ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কি? ভারতবাসীকে স্বাধীনতা দান প্রসঙ্গে ভারত সচিব পেথিক লরেন্স, বাণিজ্য সচিব স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌ সচিব AV আলেকজান্ডার এই তিনজনকে নিয়ে গড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রিটিশ প্রতিনিধি দলটি ভারত ইতিহাসে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নামে খ্যাত। 1946 47 কোন পরিকল্পনা মেলে ভারতীয় গণপরিষদ গঠিত হয়? মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুযায়ী 4টি মূল নীতির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। 48 গণপরিষদ গঠনের মধ্যে দিয়ে কোন কোন উদ্দেশ্য পূরণ করতে চাওয়া হয়? গণপরিষদ গঠনের মধ্য দিয়ে ভারতের দুঃখ দারিদ্র অবসান ঘটানো, যাবতীয় বৈষম্য লোপ ও শোষণের অবসান ঘটাতে চাওয়া হয়। 49 গণপরিষদে নির্বাচিত কয়েকজন সদস্যের নাম লেখো। গণপরিষদে নির্বাচিত কয়েকজন সদস্য হলেন বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, BR আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, কৃষ্ণস্বামী আয়ার প্রমুখ। 50 কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 9 ডিসেম্বর। 51 কে গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হন? রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হন। 52 স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন? গণপরিষদের পঞ্চম অধিবেশনে মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। 53 কবে স্বাধীন ভারতের নতুন সংবিধান কার্যকর করা হয়? 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশনে স্বাধীন ভারতে নতুন সংবিধান কার্যকর করা হয়। 54 ভারতের গণপরিষদের প্রকৃতি লেখো। প্রকৃতিগত বিচারে ভারতের গণপরিষদ জনপ্রতিনিধিত্বহীন একদলীয় আপোষমুখী ছিল, যাতে আইনবিদদের প্রাধান্য দেখা যায়। 55 মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? 55 মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠান, যা ভারতীয় স্বাধীনতা আইনরূপে পাশ হয় এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিতি পায়। 56 মাউন্টব্যাটেন ভেদাত কি? ব্রিটিশ সরকার ভারত বিভাজনের পরিকল্পনা অনুমোদন করার পর লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন 1947 তার ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণা মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন ভেদাত নামে পরিচিত। 57 বলকান পরিকল্পনা কি? প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্য ভাঙনের পর বলকান অঞ্চল জাতিভিত্তিক একাধিক ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব প্রক্রিয়ায় বলকান পরিকল্পনা নামে পরিচিত। 58 মাউন্টব্যাটেন পরিকল্পনা বিকল্প হিসেবে বলকান পরিকল্পনা কি প্রস্তাব রাখা হয়? মাউন্টব্যাটেন পরিকল্পনা বিকল্প হিসাবে অটোমান সাম্রাজ্যে বলকান পরিকল্পনা নয় পাঞ্জাব ও বাংলা ভাগের প্রস্তাব রাখা হয় এবং বলা হয় যে সকল প্রদেশের সাংবিধানিক সভায় যোগ দেবে তাদেরও ক্ষমতা হস্তান্তর করা হবে। 59 সিমলা বৈঠক বলতে কি বোঝো? ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বড়লাট ওয়াভেল সিমলাতে সর্বদলীয় নেতাদের নিয়ে এক বৈঠক ডাকেন 25শে জুন 1945, যা সিমলা বৈঠক নামে পরিচিত। 60 জাপানের তরফে পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণায় কি বলা হয়? পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণায় বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদের সূচনা করার জন্য হবে। পৃষ্ঠা 249 61 জাপানি পার্লামেন্টে কোক্কাসোদোইন আইন পাশের মাধ্যমে কি কর্মসূচি নেওয়া হয়? জাপানি পার্লামেন্টে কোক্কাসোদোইন আইন পাশের মাধ্যমে একদিকে যেমন শিল্প বিকাশের কর্মসূচি নেওয়া হয়, অপরদিকে তেমনি জাপানি আগ্রাসী নীতিকেও সমর্থন করানো হয়। 1938 এপ্রিল। 62
কারা রোম বার্লিন টোকিও চুক্তিতে আবদ্ধ হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, ইতালি ও জার্মানির সঙ্গে রোম বার্লিন টোকিও চুক্তি 1940 সেপ্টেম্বরে আবদ্ধ হয়। 63 ভিয়েত মিন কি? হো চি মিন ভিয়েতনামি মুক্তিযোদ্ধাদের নিয়ে 1941 খ্রিস্টাব্দে গঠন করেন ভিয়েত মিন বা ভিয়েতনামি স্বাধীনতা লীগ। 64 বৃহত্তর পূর্ব এশিয়া যৌথ অগ্রগতি বলয় কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তিভূত ব্রিটেন ফ্রান্সকে কোণঠাসা করার পর জাপানি বিদেশমন্ত্রী মাতসুওকা এশিয়ায় বিস্তার নীতি গ্রহণ করেন, যা বৃহত্তর পূর্ব এশিয়া যৌথ অগ্রগতি বলয় নামে পরিচিত। 65 সিয়াটো কেন গঠিত হয়? 65 সিয়াটো কেন গঠিত হয়? ইন্দোচীন সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে সাম্যবাদ মুক্ত করার লক্ষ্যে মার্কিন উদ্যোগে গঠিত হয় সিয়াটো বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। 66 ভিয়েত কং কি? পূর্বতন ভিয়েত মিন কমিউনিস্ট বা বিরোধী জাতীয়তাবাদী দল এবং নানা সংগঠন মিলে গঠিত হয় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, যাকে দিন ডিএম প্রশাসন নাম দেয় ভিয়েত কং। 67 কাদের উদ্যোগে ইন্দোনেশিয়াতে শশাঙ্ক পূর্ণামা সংগঠনটি গড়ে ওঠে? ইন্দোনেশিয়ার স্থানীয় শাসক গোষ্ঠী বা ভূপতি বা ভূপতিদের উদ্যোগে শশাঙ্ক পূর্ণামা নামে সংগঠনটি গড়ে ওঠে। 68 ইন্দোনেশিয়া কয়টি রাজনৈতিক দলের নাম লেখো? ইন্দোনেশিয়া কয়টি রাজনৈতিক দলের নাম হলো বুদ্ধি উত্তমা, বুদ্ধি উত্তম, সারেকাত ইসলাম, মুসলিম জাতীয়তাবাদী সংগঠন, কমিউনিস্ট দল বা পিকেআই বা পার্টাই কমিউনিস্ট ইন্দোনেশিয়া প্রভৃতি। 69 কাদের মধ্যস্থতায় ডাচ ইন্দোনেশীয় চুক্তি বা লিঙ্গজ্যোতি স্বাক্ষরিত হয়? ব্রিটিশের মধ্যস্থতায় ডাচ ইন্দোনেশীয় চুক্তি লিঙ্গজ্যোতি স্বাক্ষরিত 1946 15 নভেম্বর। পৃষ্ঠা 249 বিভাগ গ রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 8। 1 লিনলিথগো প্রস্তাব সম্বন্ধে আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে ভারতের বড়লাট ছিলেন লিনলিথগো। বিশ্বযুদ্ধজনিত পরিস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের অন্যতম ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশ শাসনকে সংকটে ফেলে। ব্রিটিশ সরকার যুদ্ধে ভারতীয়দের সাহায্য লাভের লক্ষ্যে সচেষ্ট হয়ে ওঠে। এই লক্ষ্য পূরণের জন্য বড়লাট লিনলিথগো সক্রিয় হয়ে ওঠেন এবং কিছু প্রস্তাব পেশ করেন। লিনলিথগো প্রস্তাব। 1 প্রেক্ষাপট 1939 তেসরা সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। ইংল্যান্ড মিত্রপক্ষ জোটের হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময় ভারতের বড়লাট লিনলিথগো একতরফা ঘোষণায় বলেন যে ভারত ব্রিটেনের পক্ষে বিশ্বযুদ্ধে যোগ দিয়েছে, কিন্তু প্রকৃত ঘটনা হলো যে লিনলিথগো ভারতের নেতৃবর্গ বা কেন্দ্রীয় আইনসভার সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই এই ঘোষণা করে দেন। তাই লিনলিথগো এই ঘোষণায় ভারতের জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হন। 2 কংগ্রেসের শর্তাধীন সহযোগিতার সিদ্ধান্ত। লিনলিথগোর ঘোষণার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের মন্ত্রিসভাগুলো থেকে পদত্যাগ করে, তবে কংগ্রেস ব্রিটিশের সঙ্গে আলাপ আলোচনার পথ খোলা রাখে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি এক প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাব ব্রিটেনের পক্ষ অবলম্বনের ব্যাপারে কংগ্রেস 2টি শর্তে উল্লেখ করে। প্রথম শর্তে বলা হয় যে কেন্দ্রে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় সরকার গঠন করতে হবে। দ্বিতীয় শর্তে বলা হয় যে ব্রিটিশকে প্রতিশ্রুতি দিতে হবে যে যুদ্ধ শেষে তারা ভারতকে স্বাধীনতা প্রদান করবে। জাতীয় কংগ্রেসের ভূমিকার বিরুদ্ধে সরব হয় বামপন্থী গোষ্ঠীগুলো। ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন গোষ্ঠী একজোট হয়ে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে সাম্রাজ্যবাদী যুদ্ধ, তাই ভারতবাসী উচিত এই যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করা। এই লক্ষ্যে বামপন্থী গোষ্ঠীগুলো কংগ্রেসের উপর চাপ তৈরি করে। 3 ব্রিটিশের বিভেদকামী ভূমিকা। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ ভারতে মুসলিম লীগকে অধিক গুরুত্ব দিতে শুরু করে। বিশেষত কংগ্রেসের বিরুদ্ধে লীগের বিদ্বেষ বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ সক্রিয় হয়ে ওঠে, ফলে লীগ ও কংগ্রেসের দ্বন্দ্ব প্রকট হয়। 4 লিনলিথগোর আগস্ট প্রস্তাব। যুদ্ধ শুরুর প্রথম দিকে ব্রিটিশ কোণঠাসা হয়ে পড়লে ব্রিটিশ কর্তৃপক্ষ পুনরায় কংগ্রেস সহ অন্যান্যদের সহযোগিতা লাভের জন্য সচেষ্ট হয়ে ওঠে। পৃষ্ঠা 250 ব্রিটিশ সরকার ভারতবাসীর সমর্থন আদায়ের জন্য কিছু সংস্কারের কথা ঘোষণা করে। গভর্নর জেনারেল এক ঘোষণায় বলেন 1940 8 আগস্ট 1 ব্রিটিশ সরকার ভারতে ডোমিনিয়ন ধরনের এক দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠনে ইচ্ছুক। 2 1935 ভারত শাসন আইনের কোনো পরিবর্তন করার আগে সংখ্যালঘু সম্প্রদায়ের পরামর্শ নেওয়া হবে। পাশাপাশি ভারতের বিভিন্ন দল, সম্প্রদায় এবং দেশীয় রাজাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। 3 ভারতের একটি যুদ্ধ উপদেষ্টা কমিটি গঠন করা হবে। 5 কংগ্রেসের রামগড় অধিবেশন। কংগ্রেসের রামগড় অধিবেশন 1940 মার্চে লিনলিথগো প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয়। লিনলিথগো ডোমিনিয়নের মর্যাদা দান যে স্বরাজের সমর্থক নয় সে কথা কংগ্রেস নেতৃবর্গ বহু আগে উপলব্ধি করে, তাই রামগড় অধিবেশনে স্থির হয়। 1 সাম্রাজ্যবাদী যুদ্ধে জাতীয় কংগ্রেস অংশ নেবে না। 2 ডোমিনিয়নের প্রস্তাব অগ্রাহ্য করা হবে। 3 গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করতে হবে। 4 জাতীয় কংগ্রেস সাংগঠনিকভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং সংকট তৈরি হলে আইন অমান্য করবে। 6 মুসলিম লীগের লাহোর অধিবেশন।
মুসলিম লীগ কংগ্রেসের গণপরিষদ গঠনের দাবি প্রত্যাখ্যান করে। লীগ আশঙ্কিত হয় এই ভেবে যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ বা সংবিধান সভা গঠিত হলে জাতীয় কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। এই সময়কালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের প্রস্তাব গৃহীত হয়। ফলে জাতীয় রাজনীতি এক জটিল আবর্তে নিক্ষিপ্ত হয়। ৭ সমালোচনা। বড়লাট লিনলিথগোর প্রস্তাবগুলোতে ভারতীয়দের হাতে তেমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাছাড়া এই প্রস্তাবে দুটি ক্ষেত্র ত্রুটিপূর্ণ ছিল। প্রথমত, এই প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের ব্যাপারে স্পষ্ট কোনো উল্লেখ ছিল না। বলা হয়েছিল যুদ্ধ শেষে ভারতকে ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে একটি ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। দ্বিতীয়ত, এই প্রস্তাবে সাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই অহেতুক প্রতিশ্রুতি দান আসলে জিন্নার পাকিস্তান দাবিকে সমর্থন করেছিল বলা চলে। তাই এই প্রস্তাবকে কংগ্রেস হতাশাজনক বলে আখ্যা দেয়। ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ হডসন লিনলিথগো প্রস্তাবকে সমালোচনা করে বলেছেন যে এই প্রস্তাব ছিল অস্পষ্ট, অসংলগ্ন ও চিন্তাহীনতার প্রতিফলন। ৮ ফলাফল। ১. গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ। জাতীয় কংগ্রেস দ্বারা আগস্ট প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত হয়েছিল। জাতীয় কংগ্রেস নিজেদের সাংগঠনিক দুর্বলতা এবং অন্যান্য কিছু কারণে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করতে না চাইলেও ইংরেজদের অনমনীয় মনোভাবের কারণে তারা আইন অমান্য আন্দোলন শুরুর হুমকি দেয়। বড়লাট লিনলিথগোর ঘোষণায় আপত্তি তুলে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নেন। বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা গোপালাচারী প্রমুখ নেতৃবর্গ গান্ধীজির নেতৃত্বাধীন এই আন্দোলনের প্রতি সমর্থন জানান। কংগ্রেস কার্যকরী সমিতির অনুমোদনের পর প্রদেশ কংগ্রেস কমিটিগুলো এবং কংগ্রেসের সাধারণ কর্মীগণ সত্যাগ্রহ আন্দোলনে অংশ নেয়। ২. জাতীয় রাজনীতির অচলাবস্থা। কংগ্রেস ছাড়াও লীগ সহ অন্যান্য দলগুলো ব্রিটিশের বিরোধিতা শুরু করে। ফলে জাতীয় রাজনীতিতে এক অচলাবস্থা তৈরি হলো। জাতীয় রাজনীতির অচলাবস্থা দূর করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই প্রস্তাবে কিছু অংশ সংশোধন করে 1942-এ ক্রিপস মিশনকে ভারতে পাঠান। প্রশ্ন ২. ক্রিপস মিশন 1942 সম্পর্কে কি জানো? ক্রিপস প্রস্তাবে ব্যর্থতার কারণ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941-এ জাপানের আক্রমণের চাপে মিত্রশক্তি দেশগুলি বিপর্যয়ের মুখে পড়ে। ভারতেও জাপানের আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দেয়। এই জটিল পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতবাসী আর্থিক ও সামরিক সাহায্য প্রাধান্য করে। যদিও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ জানার ফলে এক রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে 1942 ও এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস প্রস্তাব সম্পর্কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন যে আমাদের সততা প্রমাণের জন্য ক্রিপস মিশন অপরিহার্য। দ্য ক্রিপস মিশন ইজ ইন্ডিসপেন্সেবল to prove our honesty of purpose. ক্রিপস মিশন পটভূমি। ১. জাপানি আক্রমণ প্রতিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941-এর 7ই ডিসেম্বর জাপানে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করলে বিশ্ব রাজনীতিতে এক গুরুতর পরিবর্তন ঘটে। একে একে ফিলিপিন্স, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, মালয়, ব্রহ্মদেশ ও বিধ্বস্ত করে 1942-এ 8ই মার্চ জাপান ভারতের নিকটে এসে হাজির হয়। এই পরিস্থিতিতে জাপানি আক্রমণের মোকাবিলায় ভারতবাসীর সক্রিয় সাহায্য লাভের আশায় ব্রিটিশ সরকার ব্যগ্র হয়ে ওঠে। পৃষ্ঠ 251। ২. প্রভাবশালী নেতৃবৃন্দের চাপ। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটেনের শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি, অন্যান্য ব্রিটিশ রাজনীতিবিদগণ যুদ্ধে ভারতীয়দের সাহায্য নেওয়ার কথা বলেন। ভারতবাসীকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ঘোষণার জন্য তারা ব্রিটিশ কর্তৃপক্ষকে চাপ দেন। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেকও ভারতীয়দের স্বাধীনতা দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে অনুরোধ জানান। ৩. ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ব্রিটিশ বিরোধী গণবিদ্রোহ শুরু হলে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দেয়। অপরদিকে মিত্রপক্ষভুক্ত ব্রিটিশ দ্বিতীয় যুদ্ধের রণাঙ্গনে তার ঔপনিবেশিক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিলে ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে। এই লক্ষ্য নিয়ে যুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য বিশিষ্ট সমাজসেবী ও খ্যাতনামা আইনজ্ঞ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তার একগুচ্ছ প্রস্তাব নিয়ে ভারতে আসেন। ২. ক্রিপস প্রস্তাব। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942-এ ভারতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে
এক সপ্তাহ ধরে আলোচনা পর 29শে মার্চ এক গুচ্ছ প্রস্তাব রাখেন, যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস মিশনের প্রস্তাবগুলো ছিল: 1. যুদ্ধ শেষ হওয়া অব্যবহিত পরেই ভারতের একটি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। 2. যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনাধিকার ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। 3. যুদ্ধ শেষে ভারতীয়দের প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ রচিত সংবিধান প্রবর্তন করা হবে। 4. অবিলম্বে ভারতীয় নেতৃবৃন্দকে বড়লাটের শাসন পরিষদে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সম্মেলনগুলোতে প্রতিনিধি হিসেবে যোগদানের সুযোগ দেওয়া হবে। 5. সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য স্বতন্ত্র সংবিধান চালু হবে। 6. গণপরিষদ রচিত সংবিধান কোনো প্রদেশের পছন্দ না হলে সেই প্রদেশটি ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে নতুন সংবিধান রচনা করতে পারবে। 7. সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব নেবে, বিনিময়ে তারা ভারতের সম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করবে। 3. প্রতিক্রিয়া। ক্রিপস মিশনের প্রস্তাবগুলো ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বিভিন্ন দিক থেকে প্রস্তাবগুলি বিরূপ সমালোচনা করে রাজনৈতিক দলগুলো সেগুলি গ্রহণযোগ্যতাকে নস্যাৎ করে দেয়। ফলে 29শে মার্চ 1942 খ্রিস্টাব্দে এক সাংবাদিক সম্মেলনে ক্রিপস যেমন খসড়া প্রস্তাবগুলো সর্বজনের সম্মুখে পেশ করেছিলেন, ঠিক তেমনি 11 এপ্রিল আরেক সাংবাদিক সম্মেলনে সেগুলো সরাসরি প্রত্যাহার করে নিয়ে লন্ডন যাত্রা করেন। রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিক্রিয়ার ধরন হিসেবে বলা যায়: 1. কংগ্রেসের প্রতিক্রিয়া। দেশ বিভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেওয়ায় ক্রিপস প্রস্তাবে তীব্র বিরোধিতা করে কংগ্রেস তা প্রত্যাখ্যান করে। 2. মুসলিম লীগের প্রতিক্রিয়া। লীগের প্রতিক্রিয়া ছিল অবশ্য দু রকমের, সন্তোষজনক আবার হতাশাব্যঞ্জক। দেশগুলোকে ভারত যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া বা না দেওয়ার স্বাধীনতা দেওয়ায় লীগ খুশি হলো। স্বাধীন মুসলিম রাষ্ট্র তথা পাকিস্তানের দাবি স্বীকৃত না হওয়ায় লীগ ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। 3. শিখ সম্প্রদায়ের প্রতিক্রিয়া। ভারতীয় শিখ সম্প্রদায় ক্রিপস প্রস্তাব মেনে নিতে পারেননি। তাদের আশঙ্কা ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব ভারত থেকে আলাদা হয়ে গেলে শিখদের স্বার্থ বিপন্ন হয়ে পড়বে। 4. হরিজন সম্প্রদায়ের প্রতিক্রিয়া। হরিজন সম্প্রদায়ের নেতা আম্বেদকর এইভাবে অসন্তোষ প্রকাশ করেন যে ক্রিপস প্রস্তাব কার্যকরী হলে বর্ণ হিন্দু সম্প্রদায় নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। 5. ইঙ্গ ভারতীয় ভারতীয় খ্রিস্টানদের প্রতিক্রিয়া। ইঙ্গ ভারতীয় ভারতীয় খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ও এই প্রস্তাবের ফলে ভবিষ্যৎ নিরাপত্তার অভাব বোধ করে। এভাবে ক্রিপস প্রস্তাব সম্পর্কে ভারতীয়দের তীব্র প্রতিক্রিয়া একদিকে যেমন মিশনে ব্যর্থতাকে প্রকট করে তোলে, অন্যদিকে তেমনি ব্রিটিশকে বুঝিয়ে দেয় যে এদেশে তাদের দিন ফুরিয়ে এসেছে। ক্রিপস প্রস্তাবের ব্যর্থতার কারণ। বিভিন্ন রাজনৈতিক দল ও সম্প্রদায়ের প্রত্যাখ্যানের ফলে ক্রিপস প্রস্তাব শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঐতিহাসিক আর.জে. মুর তার চার্চিল ক্রিপস অ্যান্ড ইন্ডিয়া গ্রন্থে বলেন যে ব্রিটিশ মন্ত্রিসভা ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য ক্রিপসকে যে ক্ষমতা দিয়েছিল, ক্রিপস তার চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন, যার অনেকটাই ছিল ধাপ্পা। ক্রিপস প্রস্তাব ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলো ছিল: 1. পূর্ণ স্বাধীনতা দানের অনুল্লেখ। এই প্রস্তাবটিতে পূর্ণ স্বাধীনতা দানের কোনো উল্লেখ ছিল না। ব্রিটিশ সরকার, বিশেষত চার্চিলের অনিচ্ছুক মনোভাবকে প্রস্তাবকে ব্যর্থ করেছিল। তিনি কখনোই চাননি ভারত স্বাধীন হোক। আসলে এটি ছিল লোক দেখানো কৌশল মাত্র। 2. সাংবিধানিক সভা কেন্দ্রিক সভা। ক্রিপস প্রস্তাবগুলোতে সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা কিছু বলা হয়নি। এছাড়া এই প্রস্তাবে সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেয় হিন্দু মহাসভা, লিবারেল পার্টি প্রভৃতি দলও ক্রিপস প্রস্তাবে কঠোর সমালোচনা করে। পৃষ্ঠের সংখ্যা 252। 3. ভারত বিভাজনের ইঙ্গিত। ক্রিপস প্রস্তাবে দেশীয় রাজ্যগুলির 9 কোটি মানুষের ভাগ্য দেশীয় রাজন্যভাগে ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়, যা আসলে প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনেরই ইঙ্গিত দেয়। তাই জাতীয় কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। গান্ধীজি এই প্রস্তাবের সমালোচনা করে বলেন যে প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের উপর ফেল পড়া এক চেক কাটার সামিল। 4. সর্বজনীন গ্রহণযোগ্যতার অভাব। ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীগুলির কাছে হিন্দু, শিখ, মুসলিম অনুন্নত সম্প্রদায় কারোর কাছে প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না, তাই প্রস্তাব ব্যর্থ হয়। ভারতবর্ষে ক্রিপস প্রস্তাবের যেভাবে বিরোধিতা করেছিল, হাতে ব্রিটিশ বুঝেছিল এই দেশে তাদের দিন ফুরিয়ে আসছে। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কি বলেছেন এই প্রস্তাব ব্যর্থ হওয়ার জন্য সেই সময়কার ব্রিটিশ রাজনীতি দায়ী ছিল। ডক্টর বিপানচন্দ্র এই মত সমর্থন করে বলেছেন, চার্চিল, আমেরি, নীলনিদগো, ওয়াভেল কেউই চাননি যে ক্রিপস সফল হন। মূল্যায়ন। ক্রিপস প্রস্তাব আসলে ভারতবাসীর কাছে প্রতারণা ছাড়া কিছুই নয়। অধ্যাপক ক্ষীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন যে ক্রিপস একমুখে দু কথা বলতেন। ভারতের অর্থ ও মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে বিজয়ী আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। যুদ্ধ শেষ হতেই তার ব্রিটিশ সাম্রাজ্যবাদী মুখোশ খুলে যায়। জওহরলাল নেহরু এই প্রসঙ্গে বলেন, যখনই প্রস্তাবগুলো আমি প্রথম পড়লাম আমি ভীষণভাবে হতাশ হয়েছিলাম।
প্রশ্ন 3, ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ও অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলে ভারতীয় জনমানসে তীব্র অসন্তোষের জন্ম নেয় এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে। ভারতের জাতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ বৃহৎ মরিয়া গণপ্রচেষ্টা হলো ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে হরিজন পত্রিকায় লেখা 1942-এর 24শে মে ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে। ভারতের জাতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ বৃহৎ মরিয়া গণপ্রচেষ্টা হলো ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে হরিজন পত্রিকায় লেখা 1942-এর 24শে মে ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যদি এটা খুব বেশি বলে মনে হয় তাহলে তাকে নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও। ভারত ছাড়ো আন্দোলন পটভূমি 1, ক্রিপস প্রস্তাবে ব্যর্থতা। ক্রিপসের প্রস্তাবে ভারতবাসী অনুভব করে যে ইংরেজ সরকার কখনোই স্বেচ্ছায় তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেবে না। তাই স্বাধীনতা পেতে হলে সরাসরি ইংরেজদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। 2, ব্রিটিশ দমন নীতি। শান্তিপূর্ণ আন্দোলনের জবাব হিসেবে ব্রিটিশ সরকার তার সামরিক বাহিনী দ্বারা ভারতবাসীর উপর যে অকথ্য নির্যাতন অত্যাচার চালিয়ে আসছিল তাতে ভারতীয়রা বিক্ষুব্ধ হয়ে মুক্তির পথ খুঁজতে শুরু করেছিল। শান্তিপূর্ণ আন্দোলনের জবাব হিসেবে ব্রিটিশ সরকার তার সামরিক বাহিনী দ্বারা ভারতবাসীর উপর যে অকথ্য নির্যাতন অত্যাচার চালিয়ে আসছিল তাকে ভারতীয়রা বিক্ষুব্ধ হয়ে মুক্তির পথ খুঁজতে শুরু করে। 3, দ্রব্যমূল্যে অস্বাভাবিক বৃদ্ধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় প্রয়োজনের তুলনায় খাদ্যের যোগান কম হওয়ায় মূল্যবৃদ্ধি ঘটে। চালের খুচরো দাম বেড়ে হয় 30 থেকে 35 টাকা প্রতি মণ। কেরোসিন, কাপড়, ওষুধপত্র প্রভৃতি দুষ্প্রাপ্য হয়ে পড়ে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ফায়দা তোলার চেষ্টা করে, কিন্তু ব্রিটিশ সরকার এই অপচেষ্টা আটকাতে তেমন উদ্যোগী হয়নি। ফলে ব্রিটিশের উপর ভারতবাসী বিশ্বাস সম্পূর্ণ লুপ্ত হয়। তারা ব্রিটিশ শাসনে অবসানের লক্ষ্যে সর্বশেষ গণ আন্দোলনে সামিল হয়। 4, স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। স্বাধীনতার জন্য ভারতবাসীরা বিন্দুমাত্র অপেক্ষা করতে রাজি ছিল না। অসহযোগ আইন অমান্য আন্দোলনে ভারতবাসী স্বাধীনতা আকাঙ্ক্ষাকে তীব্রতর করে তুলেছিল। ভারতবাসী চেয়েছিল শেষবারের মতো এক সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তুলে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে। তাই ঐতিহাসিক কমলেশ ত্রিপাঠী লিখেছেন, ভারত ছাড়ো আন্দোলনে গান্ধী যতটা নেতা ততটাই জনগণের ইচ্ছাস দাস। 5, শীর্ষ নেতাদের জঙ্গি মনোভাব। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ নেতাদের জঙ্গি মানসিকতা, বিশেষত গান্ধীজির অনমনীয় মনোভাব আরেকটি গণ আন্দোলনের পটভূমি রচনা করেছিল। গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে করেঙ্গে ইয়া মরেঙ্গে মঞ্চে ঘোষণা করেন। জওহরলাল এই প্রসঙ্গে বলেছেন, গান্ধীজিকে ইতিপূর্বে আর কখনোই এতটা ব্রিটিশ বিরোধী হতে দেখা যায়নি। 6, জাপানি আক্রমণের সম্ভাবনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার রণাঙ্গনে ব্রিটিশের বিরুদ্ধে জাপানের অগ্রগতি ভারতবাসীর মনে যুগপৎ এক আশা ও আশঙ্কা জন্ম দেয়। তারা আশঙ্কা করে বা ব্রিটিশ শাসিত ভারতেও জাপান আক্রমণ করবে, ব্রিটিশের স্বার্থ রক্ষার যুদ্ধে মরবে সাধারণ ভারতবাসী। এই আশঙ্কায় ভারতীয় নেতারা এক ব্রিটিশ বিরোধী সংগ্রাম গড়ে তুলতে চেয়েছিলেন। মৌলানা আজাদের মতে জাপানি আক্রমণের সম্ভাবনায় গান্ধীজিকে এক গণ আন্দোলনের দিকে ঠেলে দেয়। অগ্রগতি বা প্রসার। প্রথমে আন্দোলনে বোম্বাই, আহমেদাবাদ, কলকাতা, পুনা, নাগপুর, কানপুর সহ বিভিন্ন শহরে শুরু হয়। জাতীয় নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে আন্দোলন ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে স্বতঃস্ফূর্ত হরতাল, বিক্ষোভ, মিছিল এবং বিক্ষিপ্ত গণ অভ্যুত্থান শুরু হয়। নেতৃত্ব অভাবে জনসাধারণ নিজেরাই আন্দোলন নেতৃত্ব গ্রহণ করে। ইংরেজ তুমি ভারত ছাড়ো ধ্বনিতে আকাশ বাতাস আলোড়িত হতে থাকে। ঐতিহাসিক ডক্টর বিপিন চন্দ্র লিখেছেন, জনগণের পুঞ্জীভূত ক্ষোভ স্বতঃস্ফূর্ত একটা প্রবল আন্দোলনের রূপ নিয়েছিল। নেতৃত্ব এবং সাংগঠনিক জনতা যেভাবে খুশি সেই বিক্ষোভ প্রদর্শনে মেতে উঠেছিল। পৃষ্ঠা সংখ্যা 253। 1, বাংলায় আগস্ট আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা, ঢাকা, মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জায়গা। মেদিনীপুর জেলার তমলুক ও কাথি মহকুমায় এই আন্দোলন সবচেয়ে বেশি তীব্র রূপ ধারণ করে। মাতঙ্গিনী হাজরার নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তমলুকে গঠিত স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই জাতীয় সরকার 1942-এর 17 ডিসেম্বর থেকে 1944-এর 8ই আগস্ট পর্যন্ত টিকে ছিল। এছাড়াও দিনাজপুর, বীরভূম, ফরিদপুর, বরিশাল, হাওড়া, হুগলি, বর্ধমান প্রভৃতি জেলাতেও আন্দোলন গণচরিত্র লাভ করে। দিনাজপুরে বালুরঘাটে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। মেদিনীপুরে আন্দোলনের ব্যাপকতা প্রসঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একে ব্রিটিশ সরকারের দিকে ছুটে যাওয়া স্বতঃস্ফূর্ত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। 2, বিহারে মুঙ্গের, ভাগলপুর, মুজাফরপুর, পূর্ণিয়া বিভিন্ন অঞ্চলে আন্দোলন তীব্র রূপ ধারণ করে। ওইসব জায়গায় আন্দোলনকারীরা জাতীয় পতাকা তোলে। উত্তর ভাগলপুরে এক জাতীয় সরকার গড়ে তোলা হয়। বিহারের 10টি জেলা অন্তত 80% থানা বিদ্রোহীদের দখলে চলে যায়। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সিয়ারাম ও পরশুরাম নামে 2 বৈপ্লবিক দলের প্রভাবে আন্দোলন চরমে পৌঁছয়। 3, যুক্তপ্রদেশে বালিয়া, আজমগড়, সুলতানপুর, জৌনপুর, গোরক্ষপুর প্রভৃতি জেলায় গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ধ্বনি জনগণকে স্বাধীনতা লাভে ব্যাকুল করেন। বালিয়া জেলার চিত্তু পান্ডের নেতৃত্বে জাতীয় সরকার গড়ে ওঠে। 4, উড়িষ্যায় বালেশ্বর, তালচের, কোরাপুট, কটকে
বিক্ষিপ্তভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনে পুরোভাগে ছিল ছাত্ররা। কোরাপুটের লক্ষণ নায়কের নেতৃত্বে উপজাতি কৃষকরা সক্রিয় হয়। তালছেড়ে চাব্বি মল্লারাজ কায়েম হয়। 5 অন্যান্য অঞ্চলে মধ্যপ্রদেশের নাগপুর, অমরাবতী, বান্দ্রা, বেতুল ছিল এই আন্দোলনের প্রধান কেন্দ্র। মদনলাল বাগড়ি নাগপুর হিন্দুস্তান রেড রোড আর্মি গঠন করেন। আসামের গোয়ালপাড়া, তেজপুর, বরপোতা অঞ্চল, কেরলের কালিকটে, মাদ্রাজের মাদুরায় এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে। মূল্যায়ন ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধীজি ও জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন। এমনকি ব্রিটিশদের কবল থেকে মুক্ত হতে ভারতবাসী যদি নিজের হাতে অস্ত্র তুলে নেয় তাতেও গান্ধীজির আপত্তি ছিল না। তাই দেখা যায় অসহযোগ আন্দোলনের চৌরিচৌরার মতো একটি ঘটনায় গান্ধীজি আন্দোলন বন্ধের সিদ্ধান্ত নিল। আগস্ট চন্দ্র আরও অনেক বেশি হিংসাত্মক ঘটনা ঘটলেও তিনি আন্দোলনের রাশ টেনে ধরেননি। এ প্রসঙ্গে জ্ঞানেন্দ্র পাণ্ডে তার ইন্ডিয়ান নেশন ইন 1942 গ্রন্থে লেখেন, গান্ধীজি দাঙ্গা এবং গৃহযুদ্ধের ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন।